আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে রয়েছেন মুফতি জসিমউদ্দিন যশোরী এবং আমি আহমেদ আল বাশির। হযরত, আমরা যতদূর জানি আপনার জীবনে অনেক কাহিনী আছে। আপনি অনেক মাদ্রাসায় পড়েছেন। তো আপনি কতগুলো মাদ্রাসায় পড়েছেন? শুক্রিয়া সম্মানিত দর্শকদের এবং স্নেহের আহমদ আল বাশিরের। আমার পড়াশোনার জীবন দুই লাইনে। প্রাইমারি শেষ করার পরে মাদ্রাসা। তো প্রাইমারি শেষ করার পরে আমি মোট শিক্ষা জীবন 5টা মাদ্রাসা শেষ করেছি। প্রথমে আমি রাজঘাট মাদ্রাসায় পড়েছি, রাজঘাট দারুল উলুম মাদ্রাসায়। ওখানে 3 বছর পড়েছি। এরপরে 1 বছর পড়াশোনা করেছি ভোলা লালমোহন শামসুল উলুম কওমি মাদ্রাসা। ওখানে 6 মাস পড়াশোনা করেছি। এরপরে পড়াশোনা করেছি তৃতীয় মাসনা মাদ্রাসা, মনিরামপুর মাসনা মাদ্রাসা। ওখানে টানা 9 বছর পড়াশোনা করেছি। চতুর্থ ঢাকা জামিয়া রহমানিয়া 7 মসজিদ মাদ্রাসা, ওখানে পড়াশোনা করেছি 1 বছর। সর্বশেষ ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা, ওখানে 2 বছর এফতা শেষ করার মাধ্যমে পড়াশোনা শেষ করেছি। এই মোট 5টা মাদ্রাসা আমি পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ, আমরা বিষয়টা জানতে পারলাম। তো হযরত, আপনি আপনার প্রথম রাজঘাট মাদ্রাসার একটি শিক্ষণীয় গল্প যদি আমাদের বলতেন, তাহলে আমরাও কিছু শিক্ষা অর্জন করতে পারতাম এবং যারা দেখছেন আমাদের দর্শকরা, তারাও কিছু শিক্ষা অর্জন করতে পারত। তো আপনি একটি শিক্ষণীয় ঘটনা আমাদের বলেন। রাজঘাট মাদ্রাসায় পড়াকালীন অনেক ঘটনাই আছে, তবে যেই ঘটনা এখনো পর্যন্ত আমার দিলে দাগ কাটে এবং যেটা আমি কখনোই ভুলবো না, সেটা হচ্ছে যে রাজঘাট মাদ্রাসায় তখন ছোট ছিলাম। ছোট প্রাইমারি শেষ করে কেবল মাদ্রাসায় এসেছি, বয়স 9-10 বছর হবে। 9-10 বছর বয়সে আর মানুষ কত বড় থাকে, খেলার দিকে মন থাকতো। ফলে মাঝে মধ্যে মাদ্রাসা ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি থাকতো। তো ফাঁকি দেওয়ার ফলে যদি কোনোদিন মাদ্রাসায় যেতাম বা কোনো বেলায় না যেতাম, পরবর্তী মাদ্রাসায় গেলে বুঝিয়ে আমাদেরকে মন তৈরি করার পরিবর্তে খুব মারতো। মানে এতটাই মারতো, যদি বলা হয় যে পেছনে অনেক সময় কাপড় উঁচা করেও বেত দিয়ে মারতে 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 একেবারে মানে কেটে ফেলানোর মতো। ফলে মাদ্রাসা বলতেই মারা এবং মাদ্রাসা বলতেই ঠিক মতন মানে একটা অন্যরকম জেলখানার মতন। এবং ওখানে দেখেছি যে মাদ্রাসায় লাল বাহিনী ছিল। লাল বাহিনী বলতে কোনো ছাত্র যদি ঠিক মতো না আসতো, তো ওই বাহিনীকে পাঠাই দিত, তারা উঁচু করে রাস্তাতে ধরে নিয়ে চলে আসতো লাল বাহিনী। এরপরে শিকল ছিল, কোনো ছাত্র যদি বারবার মাদ্রাসা ফাঁকি দিয়ে বাড়ি চলে যেত, শিকল দিয়ে বেঁধে রাখতো। তো ওই যে একটা জেলখানার মতন পরিবেশ দেখে, ভয়ঙ্কর একটা পরিবেশ দেখে আতঙ্কগ্রস্ত ছিলাম। তো আমি যে 3 বছর পড়েছি, মেধা এবং পড়াশোনার মাত্রায় আলহামদুলিল্লাহ 3 বছরই ক্লাসে 1 নম্বর ছিলাম। তারপরেও ঠিক মতো মাদ্রাসায় যেতাম না, শুধু ওই ভয়েতে যে কোনোদিন কোনো কারণে যদি মাদ্রাসা দেরি হয়ে গেছে তো গেলে এমন মারতো, ওই ভয়তে মাদ্রাসায় যেতাম না। তো ওখান থেকে আমার একটা হলো যে সাধারণত সাধারণ মানুষ যারা বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবে, যে সাধারণ বাচ্চারা যারা মাদ্রাসায় পড়বে, এই আচরণ যদি মাদ্রাসায় পায় তারা তো মাদ্রাসায় আগ্রহী হবে না এবং মাদ্রাসায় পড়তে চাবে না। তো ওই ভাবটা এক পর্যায়ে এমন হলো যে আমি 3 বছরের বেশি ওই মাদ্রাসায় পড়তেও পারলাম না। 3 বছর পড়েছি, তাও ওই মাঝে মধ্যে হয়তো বা সপ্তাহে 2-3 দিন ক্লাস করতাম, যদিও ক্লাসে একতরল, কিন্তু ওইভাবে নিয়মিত ক্লাস করতে পারতাম না। এর সবচাইতে বড় কারণ আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে আদর, ভালোবাসা, অনুরাগ এগুলোর অভাব ছিল এবং প্রচুর পরিমাণ মাইর, এটা আমার মাথার মধ্যে ঢুকে আমি ভয়ঙ্কর অবস্থায়। ফলে এক পর্যায়ে 3 বছর পর তো মাদ্রাসা থেকে পালানোর মতোই চলে গেছিলাম। পরবর্তীতে অন্য জায়গায় অন্যান্য ঘটনা আছে, তবে ওই ঘটনা আজও পর্যন্ত আমার অন্তরে দোলা দেয় এবং আমার মনে হয় যে আমরা যারা মাদ্রাসা চালাই প্রত্যেকেরই এই ব্যাপারে সতর্ক থাকা দরকার, যে কোনো ছেলের মাথায়, ছাত্রের মাথায় যেন আতঙ্ক না ঢোকে এবং মাদ্রাসার প্রতি বিরূপ প্রতিক্রিয়া না আসে এবং কোনো গার্জেনের জন্য এইভাবে ফিল না করে। তো এই বিষয়টা এটা আমাদের সবার শিক্ষণীয় হতে পারে যে মাদ্রাসায় যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয় না ঘটে। আমার জীবনে আজও পর্যন্ত আমি ভুলতে পারিনি এই সমস্ত দাগ কেটে আছে আমাদের। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছ থেকে খুবই শিক্ষণীয় একটি গল্প উপহার পেলাম। আমরা এর মধ্য থেকে শিক্ষণীয় জিনিসগুলো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওয়ে আমরা আরো অন্য কিছু জানতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।